তুমি যে বলো, তুমি যে বলো ওখানে। আমরা গণপ্রজাতন্ত্র আদেশ 1980 কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। দলীয় যে অঙ্গীকার নামাটা আছে এটা এখানে দুইয়ের যারা তাদের সম্পর্কে মোকদ্দমা নাই, স্বতন্ত্র প্রার্থী জনাব মশিউর রহমানের মনোনয়ন পত্রটি বাতিল ঘোষণা করলাম। আমাদের বেশি সময় লাগবে না, একটু প্রার্থীকে একটু বসতে দেওয়ার জন্য ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে আছেন আপনি? পিছিয়ে বসে পড়ো। দ্বিতীয়ত হচ্ছে যে প্রতীক বরাদ্দ হচ্ছে সবাই চলে আসে। সেক্ষেত্রে জনাব হাবিবুর রহমানের সার্বিক পর্যালোচনায় আমি প্রার্থীদের নাম ঘোষণা করছি। আব্দুল আজিজ সম্মানিত প্রার্থীগণ সামনে বসতে দেওয়ার জন্য তার সাথে যারা আছে তারা একটু আশপাশে উপস্থিত নেই বলে ধরে নিচ্ছি। আজকে আমার মনোনয়ন বৈধ হয়েছে, এজন্য এটা আমার প্রথম ধাপ। আমি যদি আমার এলাকার গোপালগঞ্জ 1 মকসিদপুর কাশিয়া নিবাসীর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হই, ইনশাআল্লাহ আমি সবচেয়ে আগে যে কাজটা করব সম্প্রীতির মকসিদপুর কাশিয়ানি করব, যেখানে সব সম্প্রদায়ের মানুষ, যেখানে সব শ্রেণী পেশার মানুষ, সব আদেশের মানুষ আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে সম্প্রীতি বজায় রেখে বসবাস করতে পারি। গোপালগঞ্জ 1 মকসিদপুর কাশিয়ানি আসনের হাতপাখার প্রার্থী হিসেবে আমার আজকে মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষিত হয়েছে। আমি প্রত্যাশা করি, যেহেতু আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে, মকসিদপুর এবং কাশিয়ানির জনগণ হাতপাখার পক্ষে ব্যাপক গণজোয়ার তৈরি করেছে। অনেক আগের থেকেই মকসিদপুর এবং কাশিয়ানিতে হাতপাখার একটা উল্লেখযোগ্য ভোটের অবস্থান রয়েছে। পীর সাহেব চরমনাই যেহেতু আমাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে, আমি তার আস্থা রেখে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ 1 মকসিদপুর এবং কাশিয়ানি পীর সাহেব চরমনাইকে বিজয় লাভ করে আমি উপহার দিব। আজকে সত্যি আমার খুব আনন্দের দিন, আমার ভালো লাগছে। তারপরও আমি মর্মাহত, কারণ আমার বিএনপির চেয়ারপারসন উনি নেই। উনি থাকলে আজ আমাদের যে সারা বাংলাদেশে আমাদের যে নির্বাচনী রোডম্যাপে যে আমরা উঠে গেছি, আমরা সবাই আনন্দিত হতাম। ম্যাডামের উনি মারা গেছে, এই কারণে আমরা অতটা আনন্দিত নই। যদিও আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে, আমরা ম্যাডামের জন্য দোয়া কামনা করছি, আল্লাহ যেন ম্যাডামকে জান্নাতবাসী করুক। আর আমার যে নির্বাচনী রোডম্যাপ আপনাদের মাধ্যমে জানাচ্ছি, আমি গোপালগঞ্জে একটা প্রতিশ্রুতি যে গোপালগঞ্জকে আমি একটা মডেল আসন হিসেবে গড়ে তুলতে, যদি আমি সাধারণ ভোটার এবং সমস্ত ভোটারের মাধ্যমে যদি আমি এমপি নির্বাচিত হতে পারি, তাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি প্রথমে অসংখ্য শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলমিনের কাছে যে আমার মনোনয়নপত্রটি বৈধ হিসেবে গণ্য হয়েছে।
তো আমি যদি আমাকে এই গোপালগঞ্জ 2 আসনের সাধারণ ভোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে, তো আমি বিভিন্ন সেক্টরে কাজ করব। তার ভিতরে আপনার শিক্ষাক্ষেত্র আছে, যে আমরা এমন শিক্ষাক্ষেত্র করব, কর্মমুখী শিক্ষাক্ষেত্রের মাধ্যমে আমরা বেকারত্বের অবসান ঘটাতে পারবো, এবং স্বাস্থ্যসেবাটা আমরা যে অপর্যাপ্ততা আছে ওই অপর্যাপ্ততা দূরীকরণের মধ্য দিয়ে আমরা যে স্বাস্থ্যের যে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং আমরা সুদমুক্ত ঋণের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি করব, যাতে মানুষের বেকারত্বের অবসান করতে পারে। এবং আমরা সাধারণ ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছি এবং তাদের কাছে যে আমরা মানুষের কাছ থেকে প্রতিশ্রুতি নিচ্ছি, তারা আমাদের গোলাপ ফুলে ভোট দেবে, জয়যুক্ত করবে। আমি গোলাপ ফুলে ভোট দিলে তাদের যে প্রাপ্য আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদের ন্যায্য অধিকার পৌঁছায় দেওয়ার জন্য। এবং অবশ্যই আপিল করব। বাতিল যেটা করেছে একটা হচ্ছে যে আমি একটা গ্রান্টর ছিলাম, আমি নিজের কোনো লোন নাম্বার নাই, আমি গ্রান্টর ছিলাম। তো গ্রান্টর হিসেবেও আমি সেখান থেকে রিলিজের একটা করছি, তাদের সাথে কথা বলছি, সেটা আমার কাছে সে ডকুমেন্টস আছে। আর 2 হলো এখানে আমরা যে 1% স্বাক্ষর সংগ্রহ করছি সেটা খুব রাত দিন কেটে পরিশ্রম করে করেছি। তার ভিতর কেউ হয়তো পরবর্তীতে অস্বীকার করেছে, সেটা একটা কজ দেখিয়েছে। তো আমরা এর বিরুদ্ধে এই 2টা বিষয়কে সামনে রেখে আমরা নির্বাচন কমিশনে আপিল করব। আমি MM রেজাউল করিম, বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত গোপালগঞ্জ 3 আসনের MP প্রার্থী। আজকে রিটার্নিং অফিসার কর্তৃক আমার মনোনয়নপত্রটি বৈধ হয়েছে, আল্লাহ শুকর আদায় করি। পাশাপাশি আমার কোটালীপাড়া টঙ্গীপাড়া জনগণকে আমি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই, আপনাদেরও ধন্যবাদ জানাই। সবাই ভালো। ইসলামী আন্দোলনের প্রার্থী এবং সমঝোতায়ও ইসলামী আন্দোলনের প্রার্থী গোপালগঞ্জ 3 থেকে নির্ধারণ হবে, আমি এই আশাবাদ ব্যক্ত করছি। এবং গোপালগঞ্জ 3-এর মানুষ স্বতঃস্ফূর্তভাবে হাত পাখায় ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ। আমি গোপালগঞ্জ 3-এর মানুষের জন্য যা কিছু করার তাদের ন্যায্য অধিকার আমি বাস্তবায়ন করব। এখানে সনাতন ধর্মের অসংখ্য মানুষ আছে, তাদের ন্যায্য অধিকার আমি বাস্তবায়ন করব। আমি যখন সনাতন ধর্ম অবলম্বীদের কাছে ভোট চেতে গিয়েছি, তারা বলেছে তাদের সন্তানরা মেধাবী, কিন্তু বিগত দিনগুলোতে তাদের সন্তানরা মেধা অনুপাতে তারা কিন্তু সরকারি চাকরি পায় নাই, BCS-এ চান্স পায় নাই। এ কারণে আমি নির্বাচিত হলে সনাতন ধর্ম অবলম্বীদের মধ্যে যারা বেকার আছে, যারা মেধাবী আছে, তারা যাতে সরকারি চাকরি পায়, ভালো চাকরি পায় সেই ব্যবস্থা করব। সাথে সাথে সকল বেকারদের জন্য আমি চাকরির ব্যবস্থা করব। আপনারা নিশ্চয়ই জানেন গোপালগঞ্জের ঐতিহ্যবাহী টুঙ্গিপাড়া কোটালীপাড়া যে আসনটা, গোপালগঞ্জ 3, এই আসনটা সাবেক প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা। সেই এলাকা থেকে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করার লক্ষ্যে আমি ইতিমধ্যে টুঙ্গিপাড়া কোটালীপাড়ার 17টা ইউনিয়ন, 2টা পৌরসভা, আমি প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি। তো আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী ছিলাম, আমার অনেক চ্যালেঞ্জ ছিল। তো আজকে আপনাদের মাধ্যমে আমি টুঙ্গিপাড়া কোটালীপাড়ার যে সমস্ত ভোটার ভাই ও বোনেরা আজকের এই স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দানের জন্য আমার মনোনয়নপত্রে সমর্থন ফর্মে যে স্বাক্ষর করে সুযোগ দিয়েছেন, আমি সর্বপ্রথম তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো এর পক্ষ থেকে নির্বাচনে প্রতিনিধি গণ্য হয়েছে, এজন্য শুকরিয়া আদায় করছি। দেওয়ালগড়ি মার্কা। হ্যাঁ, আপনাদের সবার কাছে আমি দোয়া চাই, আল্লাহ তাআলা যদি আমাকে নির্বাচিত করে ইনশাআল্লাহ দেশের উপকারের জন্য, দশের উপকারের জন্য চেষ্টা করব। 3 থেকে এবার সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি। আমার একটাই কথা, বাংলাদেশে আমি আগেও পরিচ্ছন্ন রাজনীতি করছি, এখনও পরিচ্ছন্ন রাজনীতি করি। চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং মাদক, এর বিরুদ্ধে আমার সংগ্রাম। আমি আগে যখন যে কোটা মানববন্ধন করেছি সবসময় বলছি দুর্নীতিবাজের বিরুদ্ধে আমার অবস্থান, মাদকের বিরুদ্ধে অবস্থান। দেশের এখন যে অবস্থা, মানে সার্বিক অবস্থা, যে মাদকের দেশ ছয়লাভ হয়ে গেছে। প্রথম সংগ্রাম হবে মাদক এবং চাঁদাবাজ, এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রথম পর্যায়ে কবুল করছে। আশা করি নির্বাচনেও আমি জয়লাভ করব, তখনও ইনশাল্লাহ আমি শুকরিয়া আদায় করব। পরবর্তী কার্যক্রম তো আমি অলরেডি, যেহেতু নির্বাচনের বিধিমালায় কিছু নিষেধাজ্ঞা আছে, তারপরও আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন মসজিদে, মাদ্রাসা, ঈদগাহ, গুরুস্থানে বিভিন্ন জায়গায় আমি কাজ করতেছি এবং ভোটারদের সঙ্গে আমি ফোনে হোক, আমি বিভিন্নভাবে আমার লোকজন যোগাযোগ রাখতেছে এবং তারা পর্যাপ্ত আশ্বস্ত করতেছে যে আসলে
এবার তারা একটা খোলা ময়দান পাইছে, এই ময়দানে ইসলাম পন্থীদের তারা ভোট দেবে এবং ইসলাম পন্থীরা বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। এই যে দুই আইন, দলীয়দের কিছু লাগবে না, স্বতন্ত্রদের 1% সমর্থন লাগবে, তো কীভাবে বাতিল হলো আমি নিজেও জানি না। তো এটা সার্টিফিকেট কপি পাইলে জানা যাবে, এবং যেহেতু আপিলের সুযোগ আছে আমরা আপিল করব। বাতিল হলে সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে না, ভোট বর্জন করবে। প্রথম কথা হচ্ছে যে তারা ইচ্ছাকৃতভাবে এদেশের মাইনরিটিদেরকে কণ্ঠসা করার জন্য এই কাজগুলো করেছে, যাতে মাইনরিটিরা এখানে কোনো নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব না অর্জন করতে পারে। এটা ইচ্ছাকৃতভাবে করা এবং মাইনরিটিদের নেগলেক্ট করা। আমি দেখছি যে এইখানে জিলানি বস এইরকম একটা আইডি আছে, সেই আইডির মধ্য দিয়ে ইচ্ছাকৃতভাবে সে পুরনো একটা ভিডিও দিয়ে গোবিন্দ প্রামাণিকের 2 গালে জুতা আমারও তালে তালে, এটা আরপিওর বিধান মতে স্পষ্ট নিষেধ আছে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। আমরা ডিসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, উনি বলছেন ব্যবস্থা নেবে, উনি আমাদেরকে কেমনে বিদায় করবে সেই তালে আছে। বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল ছিল আজকের নির্বাচন, কিন্তু আমি এইখানে এসে দেখলাম যে যত প্রকার বৈষম্য তার চাইতে আরও বেশি বৈষম্য তৈরি হয়ে গেল। আমার যে 10% যে 10 জন ভোটারের যে এই যাচাই করবে, সেই যাচাই যে করবে তার আগের দিন রাতে ওইখানে যায় প্রত্যেকের এই 10 জনের তালিকা কীভাবে পেলো তারা গিয়ে আগের দিন রাতে যায় ওখানে হুমকি দিয়ে আসছে যে বলবে যে আমি স্বাক্ষর করেছি তার খবর আছে এবং এই দেশ ছাড়া করে দেবো। ঠিক এই অবস্থা করার পরে এবং 2 জন সাংবাদিক এখানকার, একজন হচ্ছে মিজান হাসনাত, আরেকজন মনিরুজ্জামান, হ্যাঁ, এই 2 জন নিজেভাবে ভিডিও তৈরি করে সেই তাদেরকে সাক্ষাৎকার নিয়ে সেইগুলো বিভিন্ন জায়গাতে আপনার সাক্ষাৎকার নিয়ে গেলাম আপনাদের এইগুলো প্রচার এবং সব জায়গায় প্রচার করে দিয়েছে। আমি গতকাল থেকেই আমরা জানি, গত পরশুদিন থেকে আমরা জানি যে আমাদের মনোনয়নপত্র বাতিল হবে। কারণ বাতিল হবে এই কারণেই যে ওনার তো এখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, একমাত্র প্রতিদ্বন্দ্বী আমি, যে কারণে আমাকে যেভাবে অন্যায়ভাবে এই আপনার নির্বাচন কমিশনের লোকজন সহায়তা এই কারণে, কারণ এটা একটা গোপন জিনিস। আপনি আরপিওর বিধান মতে এই ভোটটা হবে গোপন এবং এটা কেউ জানবে না। এমনকি বলছে যে ব্যালট পেপার যেটা সেটাও তাকে ভাঁজ করে দিতে হবে যাতে গোপনীয়তা বজায় থাকে। যদিও স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এমন একটা অবস্থা করছে তাকে উলঙ্গ করে রাস্তায় ঘোরানোর যে ব্যবস্থা তারপরে এই নির্বাচন কমিশন করছে। নির্বাচন কমিশন একদিকে গোপনীয়তা বলছে, একদিকে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে উলঙ্গ করে রাস্তায় ঘোরানোর ব্যবস্থা করে দিয়েছে। তা আজকে আমার যে বিষয়টা করছে সেটা ওইখানে আগের দিন রাতে প্রত্যেকের হুমকি দিয়ে আসছে, হুমকি দেওয়ার পরের দিন তারা সবাই বলছেন আমরা তার কারণে এই দেশে কেউ সবাই থাকতে চায়, এইখানে তো একটা ভয়ের রাজত্ব চলছে। আপনি জানেন যে এই নির্বাচন কমিশন এসে একজন প্রার্থী একটা মনোনয়নপত্র কিনেছে, কেনার পরে এখান থেকে বের হওয়ার কেনার আগেই সে গ্রেপ্তার হয়ে গেছে, তার বিরুদ্ধে কোনো মামলা নেই। অথচ যাদের বিরুদ্ধে মামলা আছে, আপনি বাগেরহাটে 2 জায়গা মামলা আছে, তারা যেই বিএনপিতে যোগদান করছে তাদের মনোনয়ন বৈধ করে দিয়েছে। তাদের মামলা থাকার পরেও, তারা আওয়ামী লীগের কর্মী থাকার পরেও, তাদের বিরুদ্ধে মামলা থাকার পরেও তাদের কেউ করে নাই। তো সেই কারণে আজকে এটা একটা বৈষম্য, এই বৈষম্য করে তারা ইচ্ছাকৃতভাবে আমার এটা বাতিল করাইছে। এবং আমরা যেটা জানতে পেরেছি, যদিও আমি এখন প্রুভ করতে পারবো না, কিন্তু আমরা যেটা শোনা কথা সেটা হচ্ছে যে ওইখানে 2 জন এই নির্বাচন কর্মকর্তা কোটালীপাড়ার, তারা আগের থেকে উনি প্ল্যান করে তার আত্মীয়স্বজন বদলি করে এখানে নিয়ে আসছে, যারা এইগুলো আগে থেকে বলে দিয়েছে যে অমুক অমুকের বাড়ি হচ্ছে, এইগুলো যাচাই করতে যাবে। এবং সেই লোকগুলো সেখানে গিয়ে মোটরসাইকেল নিয়ে তাদের মধ্যে একটা ভীতির পরিবেশ তৈরি করে তারা চলে গেছে। এমনকি যখন এখানকার যাচাই করতে গেছে সে যাওয়ার সময় গাড়ি দেখেই একজন পালায় চলে গেছে, এখনও সে গ্রামে ফিরে আসে নাই। একজন মহিলা এফিডেভিট করে বলছে যে না, আমি ভয়ের মধ্যে ছিলাম, যদি পুলিশ নিরাপত্তা দেয় তাহলে আমি অবশ্যই বলবো যে আমি সই করছি, আমার নিজের ছেলে এইখান থেকে সমস্ত স্বাক্ষর সংগ্রহ করছে। যেহেতু আমার নিজের ছেলে স্বাক্ষর গ্রহণ করছে, আমি স্বাক্ষর করবো না, এটা তো কোনো কথা না। কিন্তু আমি বাধ্য হয়েছি তাদের কথা মতো যে আমি স্বাক্ষর করিনি। আইনগত তো কোনো ব্যবস্থা নেই। আমি ডিসি সাহেবের কাছে বললাম এই ব্যাপারে, তিনি কোনো পাত্তাই দিলেন না। তার কোনো এইগুলো নিয়ে কোনো গুরুত্বই দিচ্ছেন না তারা। এমনকি যদি আমরা এসে যাই নির্বাচন কমিশন, আজকে নির্বাচন কমিশনের কথা বলি আর কি, এই নির্বাচন কমিশনের পাতায় পাতায় ভুল। আপনাদের ফর্ম দিয়েছে, ফর্মের মধ্যে কোনো জায়গায় সাধু ভাষা, একই লাইনে সাধু ভাষা, কোনো জায়গায় চলিত ভাষা, এক জায়গায় বলছে যে আপনি ফ্ল্যাট ভবন অধিগ্রহণ কি কোনো ব্যক্তি করতে পারে? অধিগ্রহণ করে হলে ডিসি সাহেব, সরকারের প্রয়োজনে ক্ষতিপূরণ দিয়ে। এই সমস্ত ভাষা ভুল। আবার আরপিওর বিধান মতে বলছে যে এটার ভাষা হবে ইংলিশ, এটার বাংলা থাকবে, আর যদি বাংলা এবং ইংলিশের মধ্যে যদি কোনো বিরোধ হয় তাহলে ইংলিশ গ্রহণযোগ্য হবে। তাহলে এখানে সংবিধান সে অবমাননা করতেছে, যেটা সংবিধান মানে না। তারপরে বাংলা ভাষা, যারা রাষ্ট্রভাষা বাংলা চাই বলে আমরা শহীদ মিনারে যাই, সে ভাষা শহীদদের প্রতি অবমাননা করতেছে। এরপরে 1927 সালে বাংলা ভাষা প্রচলন আইন একটা আইছে যে সব ক্ষেত্রে বাংলা ব্যবহার করতে হবে, আরপিওরা তা করে নাই। অর্থাৎ এই নির্বাচন কমিশনের যা যা বিধান এবং আরপিওর, সে আরপিওর পাতায় পাতায় হলো ভুল এবং আইন বিরোধী কাজ এবং বেআইনি কাজগুলো রয়ে গেছে। তো ওনারা নিজেরাই যেহেতু বেআইনি, তো সেহেতু আরেকজন লোকের আইনগত সমস্যা, এই সমস্যার ত্রুটি বিস্তৃতি বাড়ি করার মতো ওনার কোনো এখতিয়ারই নাই। তো তারা যে কাজগুলো করছে আমি ওই দিন দেখাইছি যে আরপিওর মধ্যে
পাতায় পাতায় ভুল, পাতায় পাতায় হচ্ছে মানে স্ববিরোধী কথাবার্তা। তো আমরা আইনগতভাবে সেগুলো জানি। আমি প্রথমে নির্বাচন কমিশনে যাবে, তারপরে যেহেতু বিধান এইটাই, তারপরে হাইকোর্টে যাবো।